বিজেপির বিরুদ্ধে লড়াই করলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা হয়ে যায়, তাই জন্য কি বিজেপির বিরুদ্ধে লড়াইটা বন্ধ করে রাখা উচিত? আমাকে ডাকা হয়েছে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স 15 বছরের, তাতে আমার ভোটার লিস্টে নাম থাকা না থাকা সেই যুক্তিকতাটা কোথা থেকে আসে? এই যে বাদ দেওয়ার প্রবণতা, সেই জন্যই আমরা উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের একজোট হয়ে বিরোধিতা করে। একজনের নাম বাদ দেওয়া যাবে না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর জানা যায় যে প্রায় 60 লক্ষ মানুষ ভোটার তালিকায় বিবেচনাধীন, অ্যাডজুডিকশন, বিচারাধীন। অনেক মানুষ এমন আছেন যারা জীবিত, যারা বৈধ, যারা নথি দেখিয়েছেন, তারপরেও তারা বিচারাধীন। ফলেই প্রশ্ন উঠছে, আর তাদেরকে বাদ দিয়ে ভোট করানো যাবে না, এই দাবিতে সারা বাংলা বিচারাধীন ভোটার মঞ্চ তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুমন সেনগুপ্ত, আপনিও এই মঞ্চের সঙ্গে রয়েছেন, কি দাবি রাখছেন আপনারা? আমাদের দাবি পরিষ্কার, যে চূড়ান্ত ভোটার তালিকা বলে যে তালিকাটি বার করা হয়েছে সেটা একেবারেই চূড়ান্ত নয়। ওটা সেমিফাইনাল না বললে কোয়ার্টার ফাইনাল বললেও হয়। প্রথম দফা নির্বাচন কমিশন বলেছে যে আবার বের হবে। এইটা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে বহু মানুষের যে আশঙ্কা, সেটাকে কি কমানো সম্ভব? সেই কমানো যাচ্ছে না বলেই এই সমস্যাটা হচ্ছে। সেই কমানো যাচ্ছে না বলেই এই সমস্যাটা হচ্ছে, এবং মানুষকে বাদ দেওয়ার এই যে প্রবণতা, একটা মানুষ ঝুলে থাকছেন যে তার নাম পরের তালিকায় উঠবে, একটা মানুষ আশঙ্কা করছে করতে করতে যদি বাদ চলে যান তিনি কি করবেন? ভোটটা ডিক্লেয়ার হয়ে গেলে তখন কি হবে? বহু মানুষ আমাদের মধ্যে আছেন যারা এই সারা বাংলা ভোটাধিকার মঞ্চের হয়ে কাজ করছেন, কিংবা মঞ্চটা তৈরি হয়েছে খুব সম্প্রতি। তারা এই মানুষগুলোকে নিয়েই আমরা যখন রাস্তায় নামছি, আমাদের মধ্যে বহু মানুষের সঙ্গে আলাপ হচ্ছে যারা নিজেদের নাম জীবিত আছেন, তারা 2002-তে ভোট দিয়েছেন, তারা আগে ভোট দিয়েছেন, তা সত্ত্বেও তাদের নাম বাদ যাচ্ছে। সুতরাং এই অবস্থায় কি করণীয়? এই অবস্থায় আমাদের একটাই দাবি, সমস্ত ভোটারদের নাম আগে ইনক্লুড হবে, তবে ভোট ঘোষণা হবে। শুনো একটা কথা, আমরা যখন এসআইআর পর্বের শুরুর দিকেও কথা বলেছি, আপনি বলেছেন যে কোথাও গিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো, তারা একটা সুসংগঠিত আন্দোলন তৈরি করতে ব্যর্থ। সেই কারণেই কি বাধ্য হয়ে মঞ্চে যখন আপনারা দেখেন এত এত মানুষ বিচারাধীন, বিবেচনাধীন, তাই কি আপনারা বাধ্য হয়ে মঞ্চ তৈরি করতে? সেটাই, কারণ এটা রাজনৈতিক দলগুলোর উচিত ছিল, সমস্ত বিজেপি বিরোধী দলের উচিত ছিল এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করা। কারণ এই ডিজাইনটার মধ্যেই বাদ যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা বিহারে দেখেছি 80 লক্ষ থেকে এটা কমে 43 লক্ষ হয়েছে। 43 লক্ষ হওয়ার পরে এখন এই মানুষগুলোকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেন, সেই 43 লক্ষ কি হবে সেটা কেউ জানে না। এই যে বাদ দেওয়ার প্রবণতা, সেই জন্যই আমরা উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের একজোট হয়ে বিরোধিতা করে। সেই বিরোধিতাটা যখন করেনি, তখন নাগরিকরা বাধ্য হয়েছে রাস্তায় নামতে। শেষ মুহূর্তে আমরা দেখলাম বামে ধর্ণা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা দিচ্ছেন, লাভ হবে? এখন শেষে লাভ হবে কি হবে না সেটা জানা নেই, কিন্তু রাস্তায় থাকা রাজনৈতিক দল এবং নাগরিকদের রাস্তায় থাকাটা খুব জরুরি। এটা প্রমাণ করা যে তোমরা অগণতান্ত্রিক ভাবে এত মানুষকে বাদ দিয়েছো, তার বিরোধিতা আমি করেছিলাম। আজকে দেরিতে হলেও যে মানুষ রাস্তায় নামছেন সেটা খুব ভালো লাগছে। একজনের নাম বাদ দেওয়া যাবে না। আমরা বলি 60 লক্ষ নয়, 1,24,00,000। ভারতবর্ষের গণতন্ত্র একজনের ভোট নেওয়ার জন্য 15 ঘন্টা হেঁটে যায়। ভারতবর্ষের গণতন্ত্র 3 দিন হেঁটে যায় একজন মানুষের ভোট নেওয়ার জন্য, তার জন্য একটা বুথ করে। এখন এই প্রথম হচ্ছে যে প্রায় 10 কোটি লোকের নাম বাদ দেওয়া, পশ্চিমবাংলা না, অন্য রাজ্যে বাদ দেওয়া হচ্ছে। 10 কোটি লোকের প্রায় নাম বাদ দেওয়া হচ্ছে, যারা পশ্চিমবঙ্গে বলতে পারে বাংলাদেশ, গুজরাটে কথা গেছে, তামিলনাড়ুতে করতে গেছে, তাদের নাম বাদ দিচ্ছে। বিরোধী ভোট বাদ দেওয়া প্লাস হচ্ছে রাষ্ট্র তার দায় এড়িয়ে যেতে চাইছে। এটা হচ্ছে আইনি ভাবে ভোট লুটের চেষ্টা। যারা আমার ভোটার নেই তাদের নাম বাদ নিশ্চিত তাদের সম্বন্ধ। এখন তো অ্যাডজুডিকেশনে আছে, এবার হিয়ারিং এ আমায় ডাকা হয়েছিল, সেইটার কারণটা কি? এরা ইলেকশন কমিশনার কি বলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটার আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা বললে বুঝতে পারবেন যে তার পেছনে লজিকটা কোথায়। আমাকে ডাকা হয়েছে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স 15 বছরের, আমি তর্কের খাতিরে মেনে নিলাম। আমার বয়সের সঙ্গে আমার বাবার বয়স ডিফারেন্সের 15, তাতে আমার ভোটার লিস্টে নাম থাকা না থাকা সেই যুক্তিকতাটা কোথা থেকে আসে? ভোটার লিস্টে নাম থাকবে ভারতীয় সংবিধান অনুযায়ী, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, যে আমার বয়স 18-র বেশি কিনা এবং ভারতের নাগরিক কিনা।
আমার বয়স 18-র বেশি, আমার 1982 থেকে ভোটার কার্ড আছে, ভোটার লিস্টে নাম আছে। আমি 2024-এ ভোট দিয়েছি। যে ইলেকশন কমিশনার যার তত্ত্বাবধানে চলছে, যে ভারত সরকার, যার প্রধানমন্ত্রী মোদী, সেই মোদী 2024-এর ভোটে, আমার ভোটে সে প্রধানমন্ত্রী হয়ে 3বারের জন্য এসছে। তাহলে প্রশ্ন, তাহলে তখন আমার ভোটারটা যদি ভ্যালিড হয়ে থাকে, আজকে কি করে সেটা ইনভ্যালিড হয়? দ্বিতীয় প্রশ্ন, আমার দাদা আমার থেকে 10 বছরের বড়, আমার দাদার ভোটার লিস্টে নাম আছে, আমার বাবার 2002-এ এসআইআর লিস্টে নাম আছে, তখন তার বয়স ছিল 82। এই ডিসক্রিপেন্সিটা, যেটা ওরা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের ডকুমেন্টস অনুযায়ী আমার বাবার বয়স 82 2002 সালে, আজকে তাহলে 106 বছর বয়স হয়। আমার বয়স 65, আমার সঙ্গে আমার বাবা 83। এই ডিসক্রিপেন্সিটা থেকে পেল যে আজকে আমার বয়স, বাবার বয়সের সঙ্গে আমার ডিফারেন্স 15 বছরের। এটা ব্যক্তিগত, কারুর ব্যক্তিগত যেটা নিয়ে এই ধরনের নোংরামি করা, এর কোনো অধিকার ভারত সরকারের কোনো ডিপার্টমেন্টের বা ইলেকশন কমিশনের এখতিয়ারে নেই, অধিকারও নেই। আপনার ফ্যামিলির এখন সবারই নাম বিচারাধীন? সবার নাম বিচারাধীন, আন্ডার অ্যাডজুডিকেশন। এবং আমার ছেলেকে দেখানো হয়েছে যে আমার বাবা, ওদের বাবা অর্থাৎ আমি, তাদের সন্দেহ আছে। এর প্রশ্নে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই যে আমি ওদের বাবা কিনা, এইটা যদি তাদের সন্দেহ থাকে, তাহলে আমার ডিএনএ টেস্ট করা হোক। আমি ইলেকশন চ্যালেঞ্জ করছি ডিএনএ টেস্টে যাক, তাদের হিম্মত থাকে এখান থেকে দুপা দূরে আমাকে ডেকে, এই কাগজ নিয়ে ডেকে আমার ডিএনএ টেস্ট এখানে বসে হোক। আমার যদি ওর এই প্রশ্ন তোলে ইলেকশন কমিশন যে বাবার সন্দেহ আছে, তাতে আমার থেকে তার মাকে একজন নারী হিসেবে তাকে অন্য চোখে দেখার অধিকার কোনো মতে নেই। আপনি একজন নারী হিসেবে ভাবেন, আপনার স্বামীকে বলা হচ্ছে, আপনার সন্তানকে বলা হচ্ছে যে তোমার বাবা সম্পর্কে আমার সন্দেহ আছে, অর্থাৎ আঙুলটা তার মার দিকে। এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন কোন অধিকার তাদের আছে কিনা, ভারতীয় কনস্টিটিউশনে লেখানো আছে কিনা, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। যে সুপ্রিম কোর্ট হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক, ইলেকশন কমিশন হোক, আমাকে দেখাবে এই ধরনের প্রশ্ন করতে। সঠিক সময়ে ডাকটা দিয়েছে বলেই আমি প্রচুর আমার পরিচিত মুখ যারা নাগরিক আন্দোলনে বিভিন্ন মতামত নিয়ে চলে, তারা সবাই এসছেন এই একই লক্ষ্যে যাতে নাকি তারা একটা মানে ধাক্কা দিতে পারে, সেই জন্য সব ঐক্যবদ্ধ হয়েছে। এটা তারই একটা প্রথম প্রয়াস, ছোট করে শুরু হলো, দেখা যাক আগামী দিনে। 21-এর আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই এসআইআর এর বিরুদ্ধে যখন ধর্ণা দিচ্ছেন ধর্মতলায় মেট্রো চ্যানেলে, তখন সেই রকমই একটা উদ্যোগ আপনারা নিয়েছেন যে বিচারাধীন ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে হবে। কোথাও গিয়ে কি আদতে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন? আপনাদের আন্দোলনের সুবিধাটা আপনারা সাধারণ মানুষের জন্য এই লড়াইটা করছেন, যারা ভুক্তভোগী আপনাদের মধ্যেও রয়েছেন তাদের জন্য লড়াইটা করছেন, কিন্তু আসলে একটা যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে দেখা হচ্ছে, আমি বললাম যে যিনি ডেপুটেশন দিয়ে এসে বললেন তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সংবাদ মাধ্যমে যে এখন হঠাৎ করে কেন বোঝা, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দিতে? এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা হয়ে যায়, তাই জন্য কি বিজেপির বিরুদ্ধে লড়াইটা বন্ধ করে রাখা উচিত? এটা তো নিশ্চয়ই সঠিক যুক্তি নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে করছে, এবং এই নাগরিক মঞ্চ যারা আছে, হ্যাঁ, এটা আগে করা যায়নি কেন? তার কারণটা হচ্ছে ভোটার লিস্টটা বেরোবার জন্য অপেক্ষা করা ছিল, কত লোক বাদ যায়, কত লোক না বাদ যায়। এখন চিত্রটা খানিকটা পরিষ্কার হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি সেটা পরিষ্কার হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার এই যে এত লোক, মানে 1 কোটি 1.25 কোটি লোককে বাদ দেওয়ার যে তোমার উদ্দেশ্যটা, এটাকে আমরা প্রতিবাদ করছি, যেটা বিহারে করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে এটা রাজনৈতিক দলগুলো যেমন করছে, তেমনি নাগরিক সমাজের পক্ষ থেকেও এই বিক্ষোভটা দেখানো হচ্ছে, তাকে জানানোর জন্য যে তোমার এই পরিকল্পনাকে আমরা প্রতিরোধ করব বা বিরোধিতা করব। এই যে এত মানুষ বিচারাধীন, তাদের এই সমাধান করতে হলে, সবার নথি যাচাই করে সবাইকে ভোটার তালিকায় যুক্ত করতে হলে অনেকটা সময় সাপেক্ষ বিষয়। তাহলে আপনারা কি চাইছেন, ভোট পিছানো হোক?
আমরা কিছু চাইছি না, আমরা চাইছি সময়ে ভোট হোক এবং প্রতিটি বৈধ ভোটার যেন ভোট দিতে পারে। কোথাও গিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা একত্রিত নয়, তারাও একে অপরের সঙ্গে লড়াই করছে বলেই কি আজকে এই বিষয়টা হলো, এই হ্যাঁ, এই সেই পরিস্থিতিটা তৈরি হলো? সেটা তো খানিকটা আছে, সেটা তো দুর্ভাগ্যজনক হলো, কারণ মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমরা সবাই একই দাবি নিয়ে আলাদা আলাদা করে লড়ছে, কিন্তু সবাই আপনারা একসাথে। চাইবেন সবাই এক ছাতার তলায় আসুক প্রত্যেকটি রাজনৈতিক দল? সেটা তো মানে কিছু বিজেপি কিছু বিরোধী যে রাজনৈতিক কিছু দল। কিছু পলিটিক্যাল কম্পালশন এমন থাকে, হ্যাঁ, যে সিপিএম আর তৃণমূল তো একসাথে যাবে না, কিছুতেই যাবে না। সুতরাং কিছু করার নেই, সিপিএম এর মতো করছে, মমতা ওখানে আজকে সরকার কালকের থেকে বসে আছে, হ্যাঁ, যা করছে। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরাও এই বিরোধিতা করছি।